আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মৌচাক মার্কেট এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতার ছুরিকাঘাতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক খুন। পুশ ইন নিয়ে সীমান্তে উত্তেজনা, বিজিবির প্রতিরোধ, অস্থিরতা নিরসনে ভারতকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দিল্লিতে বিজিবি বিএসএফ বৈঠক। অর্থ পাচার, মাদক চোরাচালান ও সাইবার অপরাধ বৃদ্ধিতে সংসদে এমপিদের তীব্র ক্ষোভ। পরিস্থিতি উত্তরণের সময় চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। টিআইবির রিপোর্ট সঠিক নয়। 2028 সালে সম্পূর্ণ বদলে যাবে দেশের শিক্ষা কারিকুলাম জানালেন শিক্ষামন্ত্রী। এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট 20 জুলাই। মস্কোতে বাংলাদেশ রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। শিল্প, বিদ্যুৎ, জ্বালানি ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার অঙ্গীকার। এবং পাল্টাপাল্টি হামলার পর সংঘাত না বাড়ানোর ইঙ্গিত ইরান ও ইসরায়েলের। হরমুজ প্রণালীতে চলাচলে বাধা দেওয়ায় তেহরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মৌচাক মার্কেট এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন। এই ঘটনায় স্থানীয় যুবদল নেতা জড়িত বলে অভিযোগ করেছেন পরিবার ও দলীয় নেতাকর্মীরা। মৌচাক আনারকলি মার্কেটে ফুটপাতে দুই পক্ষের বিরোধের কথা কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় রমনা থানা কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় যুবদল। মূলত ঘটনাটা হয়েছে চাঁদাবাজি নিয়ে। চাঁদাবাজি ওরা করতে গেছে, ওদেরকে আমরা আটকে দিছি। ওই আটকে ফার্স্টে দুইবার আটকে দিছি। ওদের ভিতরে একটা কূপ ছিল। আনারকলি মার্কেটের সাইডে একটা ফুড আছে, ওইখানে তো আইসকো একটা দোকান থেকে টাকা নিছে। টাকা নেওয়ার পর আমি দেখছি, দেখার পর ওনাকে বলছি যে ভাই আপনাকে এই টাকার জন্য আপনাকে মারছে মূল দলের সভাপতি, মায়ের আপনাদের মার্কেট থেকে বের করে দিছে, আপনি কেন আজকে আসলেন এই সে টাকাটা নিলে। যখন কেউ পাইতেছে না, মামা কি গেছে সবার সরাইতে যায়, মামা পড়ে গেছে সামনে। পরে মামার ডান পাশে সিনার মধ্যে এই ছুরির আঘাতটা লাগছে। আঘাতটা লাগার পর ওইখানে ফুসফুসিতে ডাক্তার বললো যে ফুসফুসিতে লেগে ফুসফুসি লিক হয়ে গেছে। সীমান্তে বিভিন্ন পয়েন্টে পুশিনের চেষ্টা করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশিন বন্ধে ভারতকে 12 থেকে 13টি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সমস্যার সমাধান না হলে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলেও জানান তিনি। এদিকে ভারতের রাজধানী দিল্লিতে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিনের বৈঠক চলছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ সীমান্তে পুশিন বা জোর করে মানুষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আইনের তোয়াক্কা না করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিন করায় উত্তেজনা বিরাজ করছে সীমান্তবর্তী এলাকায়। চলতি মাসে ঠাকুরগাঁও, লালমনিরহাট, মেহেরপুর ও পঞ্চগড় সহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। বেশ কিছু স্থানে নারী ও শিশুদের সীমান্তের শূন্য রেখায় অসহায় অবস্থায় ফেলে রাখা হয়। পঞ্চগড় সীমান্তের শূন্য রেখায় 10 জনকে 3 দিন বসিয়ে রেখে পুশিনে ব্যর্থ হওয়ায় সরিয়ে নিয়েছে বিএসএফ। পুশিন প্রতিরোধে বিভিন্ন সীমান্ত পাহারা ও নজরদারি জোরদার করেছে বিজিবি। পাশাপাশি সোচ্চার রয়েছে স্থানীয় বাসিন্দারাও। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, নিয়ম না মেনে বাংলাদেশে পুশিনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। এটি বন্ধে ভারতকে 12 থেকে 13টি চিঠি দেওয়া হয়েছে। আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি এবং বিজিবি সজাগ আছে এবং কোনোভাবে এটা আমরা অ্যালাউ করছি না। এই পুশিনের মাধ্যমে যদি তারা করে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না এবং সেটা আমাদের যে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয় তাহলে এই কাজগুলা যে ডিপ্লোমেসি আছে, যে বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশের অবলম্বন করা উচিত। এদিকে ভারতের রাজধানী দিল্লিতে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে বিএসএফ বিজিবি মহাপরিচালক পর্যায়ের 4 দিনের বৈঠক চলছে, যেখানে বিজেপিকে নেতৃত্ব দিচ্ছেন
ডিজি মেজর জেনারেল আফরুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফকে নেতৃত্ব দিচ্ছেন বাহিনীর ডিজি প্রবীণ কুমার। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। অর্থ পাচার, মাদক চোরাচালান, সাইবার অপরাধ ও সারা দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করেছেন সংসদ সদস্যরা। শৃঙ্খলা ফেরাতে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান স্বতন্ত্র ও মহিলা আসনের সদস্যরা। এ সময় পরিস্থিতি উত্তরণে আরও কিছু সময় প্রয়োজন বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। নাম ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় বৈঠকে বেশ কিছু জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের মনোযোগ আকর্ষণ করেন সংসদ সদস্যরা। দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন তারা। মাদকের ছড়াছড়ি এবং সাইবার জগতে গুজব ও অপতথ্য ঠেকাতে না পারায় সরকারের সমালোচনাও করেন এমপিরা। আমদানি এবং রপ্তানির আড়ালে প্রতি বছর $8 বিলিয়ন মতন টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। সরকারের প্রথম 100 দিনে দেশে হত্যা, অপহরণ সহ বিভিন্ন অপরাধে উদ্বেগজনক হারে ঘটেছে। ঢাকা সহ সকল শহরের পার্ক ও খেলার মাঠগুলো, এখানে মাদকের কারবার, হকারের উৎপাত আর বখাটের আড্ডা এখন চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের নারীরা। এসব সমালোচনার জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। প্রায় 130 বিলিয়নের আমদানি রপ্তানির অর্থনীতি এই দেশটি। এটির মধ্যে পিন পয়েন্ট করে বলা অমুক প্রোডাক্টের মধ্যে অর্থ পাচার হচ্ছে, এটা বেশ জটিল একটা বিষয়। এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা স্টাডিও করছি। আমি হাউসকে আশ্বস্ত করতে চাই, যথাযথ ব্যবস্থা আমরা নিব। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খেলার মাঠগুলোকে এবং ফাঁকা জায়গাগুলোকে দলীয় কারণে সব দখল করে নেওয়া হয়েছিল। আমরা চেষ্টা করছি সেই মাঠগুলোকে এবং খেলার যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোকে উদ্ধার করার জন্য। আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মের ফর্মসমূহের সাথে অধিকতর কার্যকর সমন্বয়ের জন্য একটা সংশোধনী আনতে হবে। সেটা সাইবার সুরক্ষা আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তেমন ল্যাবরেটরি সুবিধা নেই এবং তাদের ট্রেনিংয়ের সুবিধা নেই। তাদের অস্ত্র ব্যবহার আমরা করতে দিতে পারি না। ডগ স্কোয়াড দরকার। সেই আইনি প্রস্তাবগুলো আনবামানি ছিল। আমাদের কেবল 3 মাস গেছে। আপনারা আরেকটু সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ আমরা আইনগতভাবে আমাদের কাঠামোগুলো শক্তিশালী করে এই জাতীয় প্রত্যাশা, এই সমস্ত অনাচার, সেই অপরাধ, এগুলো সবকিছুকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সংসদ সদস্যদের সহযোগিতাও চান মন্ত্রীরা। ধন্যবাদ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। টিআইবির এমন প্রতিবেদনকে পত্রিকা নির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, গত বছরের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। রামিসা হত্যাকাণ্ডের তদন্ত সহ বেশ কয়েকটি ভালো কাজের জন্য 15 সদস্যকে পুরস্কার দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নতুন ধারার সরকার ব্যবস্থা। সরকারের প্রথম 100 দিনের মূল্যায়ন নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সংস্থাটি বলছে, এই সময়ে খুন, অপহরণ, ডাকাতি, ছিনতাই বেড়েছে। শুধু মার্চ এপ্রিলে 605টি খুন, 196 অপহরণ, 294টি ছিনতাই ও 90টি ডাকাতি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উদ্বেগজনক বলছে টিআইবি। উদ্বেগজনক একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, টিআইবির প্রতিবেদনে মাঠের আসল চিত্র উঠে আসেনি। টিআইবি রিপোর্টটা আমার সামনে নাই, আর টিআইবি রিপোর্ট করে পত্রিকার কাটিং এর উপরে। টিআইবি কোনো তদন্ত করে না। টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে তারপরে কোনো স্টেটমেন্ট দেয় না। আমাদের সামনে যেটা আছে সেটা হলো পুলিশের অপরাধ চিত্র, এবং সেই অপরাধ চিত্রটা জেলা থেকে আমরা কালেকশন করি। এটা আমাদের রুটিন ওয়ার্ক এবং সেটা প্রকৃত তথ্য। 2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরিতে। তিনি বলেন, পুলিশের মনোবল ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। রামিসা হত্যার তদন্ত, দৌলতদিয়ায় বাস থেকে যাত্রী নামিয়ে প্রাণরক্ষায় ভূমিকা রাখা ও মুন্সিগঞ্জে গ্যাং রেপের ক্লু খুঁজে বের করায় 15 পুলিশ সদস্যকে পুরস্কার দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদেরকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে 20,000 টাকা করে,
আমাদের পুরস্কার প্রদানের জন্য একটা তহবিল আছে, সেখান থেকে দেয়া হয়েছে। আর সার্টিফিকেট তো থাকলো। আইজি ব্যাচ পেয়েছে কয়েকজন, 3 জন। তার মধ্য দিয়ে তারা উৎসাহিত হবে এবং ন্যায় নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে আরও বেশি কর্তব্যপরায়ণ হবে। আমি জানি না এরকম কোনো অনুষ্ঠান অতীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়েছে কিনা। শিষ্টের পালন এবং দুষ্টের দমন, এটা আমাদের নীতি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2 মাসের বেশি সময় ধরে যেসব পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাদের কথা আপনারা ইশারা ইঙ্গিতে বলছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে অনেকগুলো। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। আজকের মতো এখানেই সমাপ্ত। এসএসসি পরীক্ষার ফলাফল 20 জুলাই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম পর্যালোচনা ও সংশোধন করে বড় ধরনের পরিবর্তন আনতে 2028 সাল পর্যন্ত সময় প্রয়োজন। তিনি জানান, এসএসসি পর্যায়ের সিলেবাস জুন মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। সেই বিবেচনায় আগামী বছর 7 জানুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু করে 28 ফেব্রুয়ারির মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এবারে বাজেটে শিক্ষা খাতে জিডিপি প্রায় 2% বরাদ্দ রাখা হবে বলেও জানান মন্ত্রী। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসএসসি এক্সাম আপাতত আমরা রুটিনও দিয়েছি, এটাই রয়েছে এবং আশা করছি এটাই থাকবে। 2027 এর এসএসসি পরীক্ষার্থীদেরকে বেসড নিয়েই আমরা আগামী দিনে সেশন জট এবং ইউনিভার্সিটিগুলো তাদের টাইমলি ফ্যাশনে তাদের কোর্স কারিকুলাম শেষ করতে হবে। এছাড়া আমাদের এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি। মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও প্রসারিত এবং জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ঢাকা মস্কো। বৈঠকে শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, প্রযুক্তি, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন, পরিবহন এবং প্রতিরক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্প্রসারণে একমত হন 2 মন্ত্রী। এ সময় 71-এর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকা এবং প্রথম দেশগুলোর একটি হয়ে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ায় রুশ অবদানের কথা স্মরণ করেন ডক্টর খলিল। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে এ সময় অভিনন্দন জানান লাভরভ। বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 1185 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে দেশে হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও একটি শিশুর মারা যায়। এ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 536 শিশুর, আর হামে আক্রান্ত হয়ে আরও 92টি শিশু প্রাণ হারিয়েছে। 8 দিন হাসপাতালের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, তাদের জবাব পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মারা যাওয়া 6 নবজাতকের পরিবারকে হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিলেও তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার। এবার মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। নতুন করে শুরু হওয়া হামলা পাল্টা হামলার পর আপাতত সংঘাত না বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ইরান ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইরানের ওপর হামলা স্থগিত করেছে তেল আবিব। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তবে লেবাননে আবার হামলা হলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার জন্য ইরানের নৌবাহিনী ও এর কর্মকর্তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। জাহিদুল আলম জানাচ্ছেন বিস্তারিত। বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। একই সময় ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালায় হুতি বিদ্রোহীরাও। ইরানের দাবি, নেভাতিম ও তেলনোভ বিমান ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এছাড়া ইরান হামলা করেছে একটি তেল শোধনাগারেও। পাল্টা জবাবে
তেহরান, ইস্পাহান সহ ইরানের কয়েকটি শহরে হামলা চালায় ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। হামলার পর তেহরানের খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগে কূটনৈতিক তৎপরতা শুরু হয়। ট্রাম্প দুপক্ষকে গোলাগুলি বন্ধের আহ্বান জানান। এরপর ইসরায়েলের একটি চ্যানেল জানায়, ট্রাম্পের অনুরোধে ইরানের ওপর হামলা স্থগিত করেছে তেল আবিব। একই সময় ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করে তেহরান হুঁশিয়ারি দেয়, লেবাননে আবার হামলা চালালে আরও কঠোর জবাব দেয়া হবে। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেয়ায় ইরানের নৌবাহিনী, বাহিনীটির উপকমান্ডার মোহাম্মদ আকবর জাদে এবং জ্বালানি রপ্তানি ইউনিয়নের প্রতিনিধি হামিদ হোসাইনির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপের 100 বছরের ইতিহাসে এমনটা আগে কখনো দেখা যায়নি। স্পেন দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারের। তবু ফুটবল বিশ্ব বলছে এটাই এখন পৃথিবীর সেরা দল। ইউরো 2024 জয়ের পর লা রোজারা উত্তর আমেরিকায় আসছে একটাই স্বপ্ন নিয়ে, 2010-এর পর আবারও বিশ্বকাপ জয়। তারুণ্য নির্ভর এই দলটি স্বপ্ন দেখাচ্ছে স্পেন সহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমর্থকদের। বিস্তারিত জানাচ্ছেন রায়হান রাসেল। ফুটবল দুনিয়ায় এখন একটাই প্রশ্ন, এই স্পেনকে রুখবে কে? ইউরো জিতে আসা এই দলটা এবার বিশ্বকাপ ট্রফিতেও হাত রাখতে চায়। কোচ লুইস দে লা ফুয়েন্তে এখন এমন একটা দল গড়েছেন যেখানে তারুণ্য আর অভিজ্ঞতা মিলেছে এক অদ্ভুত সমীকরণে। দল ঘোষণাতেই সবচেয়ে বড় চমক দিয়েছে স্প্যানিশ কোচ। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম স্পেন দলে নেই রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার। উল্টো বার্সেলোনা থেকে সুযোগ পেয়েছেন 8 জন। স্কোয়াডে সবার আগে আসা নামটাই লামিনে ইয়ামালের। মাত্র 16 বছর বয়সে ইউরো 2024-এ যেভাবে আলো ছড়িয়েছেন তা দেখে থমকে গিয়েছিল গোটা ফুটবল বিশ্ব। মিডফিল্ডে স্পেনকে টেক্কা দেওয়ার সাহস কার? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন্দ্রের মুখে আছেন 2024 সালের ব্যালন ড'র জয়ী রড্রি। রক্ষণে নির্ভরতার প্রতীক মাত্র 18 বছর বয়সের পাও কুবারসি, সঙ্গে অভিজ্ঞ লাপের্তো। গোলপোস্টে উমাই সিমিওন, তবে বিকল্প হিসেবে রয়েছে ডেভিড রায়া আর জোয়ান গার্সিয়া। এইচ গ্রুপে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে স্প্যানিশরা, নবাগত কেপ ভার্দে, সৌদি আরব আর উরুগুয়ে। তবে সহজ ভেবে বসে থাকার সুযোগ নেই। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে কিছু একটা করে দেখাতে চাইবে। আর কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি আরব। উরুগুয়ে তো সবসময় আলাদা গল্প লেখে। মনোযোগে একটু ছেদ পড়লে বিপদ আসতে পারে স্প্যানিশদের উপর। রায়হান রাসেল, এটিএন বাংলা। রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মন্দিরে এলাকাবাসী সমস্যা নিয়ে গণশুনানিতে অংশ নিয়ে সাধারণ মানুষের কথা শুনেছেন সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় এলাকাবাসী গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাট, মাদক সহ নানা সমস্যার কথা তুলে ধরেন। এ সময় দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন তারা। এবার খেলার খবর। 15 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বেলা 11টায়। ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। হঠাৎ দায়িত্ব পাওয়া অজি অধিনায়ক জশ ইংলিশও চান জিততে। রায়হান রাসেলের আরেকটি রিপোর্ট। সর্বশেষ 2011 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার পন্টিং ওয়াটসনরা হোয়াইট ওয়াশ করেছিল টাইগারদের। তবে বাংলাদেশের অবস্থা এখন অনেকটাই ভিন্ন।
নিজেদের মাঠে বড় বড় দলকে এখন বলে কয়ে হারাচ্ছে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজ জয়ের ভাবনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। দিন শেষে আমাদের কনফিডেন্টটা খুব ইম্পর্টেন্ট, এবং যেহেতু আমাদের সামনে টুর্নামেন্ট আছে, সেই টুর্নামেন্টের আগে যদি আমরা ভালো উইকেটে খেলে কনফিডেন্ট গেইন করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক হেল্প হবে। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না মিচেল মার্শের। শেষ মুহূর্তে বিশ্রাম নিয়েছেন ট্রেভিস হেড। এতে অজিদের শক্তি কিছুটা কমলেও সেরা পারফর্মই করতে চান টাইগার অধিনায়ক। টিম হিসাবে আমরা চিন্তা করছি যে ওরা যে টিমটা এসেছে অবশ্যই ওরা অনেক ভালো টিম এবং অনেক স্ট্রং টিম নিয়ে এসেছে। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের রোলটা প্লে করার চেষ্টা করব। আমরা ওদেরকে নিয়ে বেশি চিন্তা না করে আমরা আমাদের জায়গা থেকে পারফর্ম করার চেষ্টা করব। পাকিস্তানের কাছে 2-1 ব্যবধানের ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়ে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে টাইগারদের হারানো সহজ নয় বলেও জানান অজিদের ভারপ্রাপ্ত অধিনায়ক জর্জ ইংলিশ। Yeah, as you said, it's very exciting. We don't play Bangladesh. ঘরের মাঠে বাংলাদেশ সবসময় শক্তিশালী। কিছুদিন আগে তারা নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে। আমাদেরকে লড়াই করেই ম্যাচ জিততে হবে। We haven't named a team yet. পরিসংখ্যানে এগিয়ে অস্ট্রেলিয়াই। এ পর্যন্ত 22 ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। 11 ও 24 জুন মিরপুরেই হবে দুই দলের পরের 2 ওয়ানডে। রায়হান রাসেল, এটিএন বাংলা। নির্বাচনের পরের দিনই ভাঙনের শব্দ তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পর্ষদে। নতুন কমিটি গঠনের মাত্র একদিনের মাথায় পরিচালক পদ থেকে সরে গেলেন রাজশাহী অঞ্চল থেকে নির্বাচিত মীর শাকরুল আলম সীমান্ত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির পুত্র মীর শাকরুল আলম সীমান্ত বিসিবি সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। চিঠিতে তিনি ব্যবসায়িক ব্যস্ততার কারণ উল্লেখ করেন। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। মৌচাক মার্কেট এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতার ছুরিকাঘাতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক খুন। পুশ নিয়ে সীমান্তে উত্তেজনা, বিজিবির প্রতিরোধ, অস্থিরতা নিরসনে ভারতকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দিল্লিতে বিজিবি বিএসএফ বৈঠক। অর্থ পাচার, মাদক চোরাচালান ও সাইবার অপরাধ বৃদ্ধিতে সংসদে এমপিদের তীব্র ক্ষোভ। পরিস্থিতি উত্তরণের সময় চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। টিআইবির রিপোর্ট সঠিক নয়। 2028 সালে সম্পূর্ণ বদলে যাবে দেশের শিক্ষা কারিকুলাম জানালেন শিক্ষামন্ত্রী। এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট 20 জুলাই। মস্কোতে বাংলাদেশ রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। শিল্প, বিদ্যুৎ, জ্বালানি ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার অঙ্গীকার। এবং পাল্টাপাল্টি হামলার পর সংঘাত না বাড়ানোর ইঙ্গিত ইরান ও ইসরায়েলের। হরমুজ প্রণালীতে চলাচলে বাধা দেয় তেহরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN।